ওকে, আমরা ক্লাস শুরু করতেছি আজকের। আজকে আমরা ইন্টিগ্রেশনটা শেষ করব, তারপর আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের যে জিওমেট্রির ব্যাপার আছে ওইটা একটু দেখব। তো আর একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দেবো, লাস্ট অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত যে কয়টা আছে, আর একটা অ্যাসাইনমেন্ট অ্যাড হলেই তোমাদের 50 মার্কস টোটালি কি বলে অ্যাসাইনমেন্টে আমি নিয়ে নেব, যেটা বলতে গেলে। আর তোমাদের আজকে আর একটা ক্লাস, আর দুইটা ক্লাস দিব মোটামুটি। তো আজকের ক্লাসের উপর কোনো অ্যাসাইনমেন্ট দিব না, নেক্সট ক্লাসের উপর অ্যাসাইনমেন্ট দিব। বাট আজকের ক্লাস যেটা থাকবে সেখান থেকে একটা টপিকস থাকবে নেক্সট অ্যাসাইনমেন্টে। সো সেই হিসাবে সবাইকে সবাই মানে যারা প্রেজেন্ট আছো তারা মানে ক্লাসগুলো ভালো মতো করো, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট পুরোটাই নিচ্ছি আমি। মেন তো তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সেও 20 মার্কস, সেটা সবাই খেয়াল রেখো। যেহেতু যারা ক্লাস মিস গেছে যাদের, তাদের মার্কিংটাও সেভাবে হবে। যেহেতু আমি 20টা ক্লাস হয়তো বা তোমাদের নিয়ে নাই, সো সেই হিসাবে প্রত্যেকটা ক্লাসেরই মার্কিং মনে করো এক একটা ক্লাসে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মার্কের মতো আছে। সো সেই হিসাবে যারা ক্লাস রেগুলার করছো তাদের তো ভালো, আর যারা করো নাই তাদের ক্ষেত্রে হয়তো বা কিছু সমস্যা অবশ্যই হবে। সো ক্লাস অ্যাটেন্ডেন্সের ব্যাপারটাও মাথায় রেখে সবাই। আচ্ছা, আমি ক্লাস শুরু করি। তো আমরা ডিফাইনাইট ইন্টিগ্রাল দেখতেছিলাম, ডিফাইনাইট ইন্টিগ্রালের বেসিকটা দেখেছিলাম যে কিভাবে ডিফাইনাইট ইন্টিগ্রাল করতে হয়। তো ডিফাইনাইট ইন্টিগ্রাল আর ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ডিফাইনাইট ইন্টিগ্রালটা হলো এখানে এক্সাক্ট ভ্যালুটা বের করা যায়, যার কারণে লিমিটের ব্যাপারটা থাকে, লোয়ার লিমিট আপার লিমিটের কথা বলেছি গত ক্লাসে। আর আগে যে মেথডগুলো অ্যাপ্লাই করেছি ইনডিফাইনাইট ইন্টিগ্রালের জন্য, এখানে ডিফাইনাইট ইন্টিগ্রালেও সেই মেথডগুলোই অ্যাপ্লাই হবে। সো আমরা ডিফাইনাইট ইন্টিগ্রালের আজকে দুই একটা মেথড দেখব, তারপর আমরা এরিয়া নির্ণয় করাটা দেখব। তো ডিফাইনাইট ইন্টিগ্রাল বাই সাবস্টিটিউশন আজকে আমাদের প্রথম ক্লাস যেটা। তো সাবস্টিটিউশন মেথডের সম্পর্কে আগেও আমি ক্লাস নিয়েছি ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মতো। ইনডিফাইনাইট ইন্টিগ্রালে যেটা দেখিয়েছি ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মতোই এখানেও সাবস্টিটিউশন মেথডটা অ্যাপ্লাই করা যায়। ইভেন গত ক্লাসেও আমি সাবস্টিটিউশনের ব্যাপারটা দেখিয়েছি যে কীভাবে আসলে সাবস্টিটিউশন করা যায়। তো আগের মতো এখানে নতুন কিছু নাই যে ধরে নিতে হবে কোনটা, সেটা একটু বুঝতে হবে যে যেটা ধরবো সেটা ডিফারেন্সিয়েশন করলে যে এক্স এর ঘাত সম্বলিত যে জিনিসটা আসবে সেটা এখানে প্রেজেন্ট থাকতে হবে। এটুকুই আমি বলেছিলাম, আগের ক্লাসেও বলেছি বা অন্যান্য ক্লাসেও বলেছি সাবস্টিটিউশনের ব্যাপার। যেমন 5x⁴ x⁵ প্লাস 1 রুট ওভার আছে। তো এখানে আমরা কোনটাকে ধরে নিব সেটা আমরা সাবস্টিটিউশনের জন্য টেকনিক্যালি আমরা জানি, বিভিন্ন টেকনিক আমরা জানি। যেমন এখানে x⁵ কে ডিফারেন্সিয়েশন করলে x⁴ পাওয়া যাবে, কারণ ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার হ্রাস পায়। তো যেহেতু 5x⁴ এখানে আছে, অতএব তাহলে আমরা x⁵ প্লাস 1 কে ইউ বা জেড যেটাকে ধরা নেওয়া যায় ধরে নেব, অথবা এখানে টি ধরে নিয়েছে। পুট টি ইজ ইকুয়াল টু x⁵ প্লাস 1 এটাকে ধরে নিয়েছি। তো একবার এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডিটি এর মান পাবো 5x⁴ dx। দেখো এখানে 5x⁴ dx আছে, তার মানে ডিটি ইজ ইকুয়াল টু 5x⁴ dx আসছে। তো নতুন হিসাবে এখানে যে কাজটা করা হয়েছিল, দুইটা পদ্ধতিতে এখানে করা যায়। যে এখানে যেমন এক্স কে টিতে কনভার্ট করা যায়, তো টি এর মানগুলো বের করা যায়। যেমন এখানে এক্স এর লিমিট দেওয়া আছে -1 থেকে 1 পর্যন্ত। তো এখানে -1 যখন এক্স এর মান -1, তখন টি এর মান কত হয় সেটা বের করতে হবে। যেমন এক্স এর মান যদি এখানে -1 বসায়, তাহলে -1⁵ ইজ ইকুয়াল টু -1, আর এখানে +1 ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু 0 পাওয়া যায়। যখন x ইজ ইকুয়াল টু -1 তখন t ইজ ইকুয়াল টু 0 বের হয়, আর যখন x ইজ ইকুয়াল টু 1 তখন t ইজ ইকুয়াল টু 2 আসে। তার মানে 0 থেকে 2 হয়ে যায় লিমিট, যদি t তে কনভার্ট করে দেওয়া যায়। অথবা আমরা পুরোটা একেবারে লিমিট ছাড়া, যেমন ইনডিফাইনাইট ইন্টিগ্রালে করেছি, পুরোটুকু ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মতো করে নিয়ে লাস্টে এসে লিমিটাই যেমন বসিয়ে দিয়েছে, এভাবেও করা যায়। তোমাদের ক্ষেত্রে বেটার ওইটাই হবে। আমরা যেহেতু ইনডিফাইনাইট ইন্টিগ্রাল অলরেডি শিখেছি, তো পুরোটাই ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করব, তারপর লাস্টে ইনডিফাইনাইট ইন্টিগ্রালের অ্যান্সার যেমন +c দিয়ে লিখি, এখানে +c না দিয়ে এটা করার পর এই যে দেখো -1 থেকে 1 লিমিট বসায় দিচ্ছে, তখন এই 2/3 বাইরে চলে আসছে, x⁵ প্লাস 1 3/2, তারপর পুরোটার উপরে লিমিট -1 থেকে 1 দেওয়া হয়েছে। এটা করাই বেটার। পুরোটা আমাদের মনে করতে হবে যে আমাদের কোনো লিমিট নাই, পুরো ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মতো সম্পূর্ণ অংশ
করে নিয়ে আসতে হবে, তারপরে এক্স এর মান নিয়ে আসতে হবে, তারপর লাস্টে এসে এই যে লিমিটটা বসিয়ে দিলে দুই পক্ষের লিমিটটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। -1 থেকে 1, এবার প্রথমে 1 বসাবো, 1 বসিয়ে এই যে 1 বসানোর পর যেটা আসছে, তারপর মাইনাস সূত্র মতো, তারপর আমাদের -1টা বসানো হয়েছে, তারপর ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটা আমাদের অ্যান্সার। তো ইনডিফাইনাইট ইন্টিগ্রালকে অ্যাপ্লাই করে ডিফাইনাইট ইন্টিগ্রাল আমরা ব্যবহার করতে মানে বের করতে পারি। এটাই আমার এটাই বেটার, যেহেতু আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রালটা ভালো মতো দেখেছি। সো ইনডিফাইনাইট ইন্টিগ্রালটা পুরোটা করে আসবে, তারপর ডিফাইনাইট ইন্টিগ্রালের মানটা লিমিটটা বসিয়ে দিতে হবে লাস্টে এসে, তারপর অ্যান্সার যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। তো এখানে আরো एग्जांपल আছে, एग्जांपल 2, যেমন tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx। তো প্রথম আমি যেটা বলেছি মনে করতে হবে 0 থেকে 1 লিমিট নাই, শুধু ইন্টিগ্রেশন tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx আছে। তো ধরে নিতে হবে আমাদের tan ইনভার্স x কে t ধরে নিয়েছে, বা এখানে যেটা ধরতে পারো যেটা ইচ্ছা, t tan ইনভার্স x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা dt পাই 1 বাই 1 প্লাস x স্কয়ার dx সূত্র মতে। তো যেহেতু এখানে আছে 1 বাই 1 প্লাস x স্কয়ার dx ই আছে, তো এটা বসানো হয়ে গেছে। এখানে আবার দেখো এই লিমিট বসায় করছে, তোমরা চাইলে লিমিট না বসিয়েই করতে পারো, এনিহাও যেটা তোমাদের ভেরিস। এখানে যেমন when x is equal to 0 তখন t is equal to 0 হয়েছে, যেমন এখানে বসাইছে। তো tan ইনভার্স 0 মানে হচ্ছে 0, সো t is equal to 0। when t x is equal to 1, তো tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4 45 ডিগ্রি, t is equal to π/4 পাওয়া যায়। তো এটা না করে তোমরা ওই নিয়মটাও অ্যাপ্লাই করতে পারো, যেটা আমরা একটু আগে করলাম 0 থেকে 1 নিয়ে। তো সেক্ষেত্রে এখানে এটা আমরা বসায় দিলে টি ডিটি পাই, টি ডিটি, কারণ tan ইনভার্স x মানেই তো আমরা টি ধরেছি। তো টি আর এখানে 1 বাই x 1 প্লাস x স্কয়ার dx মানে হচ্ছে ডিটি। এখানে টি ডিটি হবে, এখানে ইজ ইকুয়াল টু হবে পরের লাইন টি স্কয়ার বাই 2, যেটা আসে টি স্কয়ার বাই 2 যদি বসাও সেটাই আমরা পাই 0 থেকে π/4, অথবা এখানে টি স্কয়ার বাই 2 আসে, তারপরে ইজ ইকুয়াল টু দিলে টি মানে হচ্ছে tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 আসে, যেটা 1/2 বাইরে নিলে tan ইনভার্স x এর হোল স্কয়ার পাওয়া যায়। তো tan ইনভার্স x এর হোল স্কয়ারকে যদি আমরা 0 থেকে 1 লিমিট বসাই, তাহলে আমরা পাবো একটা পাবো tan ইনভার্স π/4 এর হোল স্কয়ার হবে, যেটার কারণে এই যে π/4 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স পাই স্কয়ার বাই 16, অতএব পাই স্কয়ার বাই 32 আসে। তো এটা চাইলে তোমরা, আমি প্রথমটা যেমন एग्जांपल করেছি সেই নিয়মেও করতে পারো, অথবা এভাবে ভেরি করে নিয়ে আসে টি এক্স এর জায়গায় টি নিয়ে আসে, যে x = 1 = π/4, এভাবে লিমিট নিয়ে এসেও করতে পারো, অথবা পুরো ইন্টিগ্রেশনটা করে এসে লাস্টে টি এর মানটা বসালে tan ইনভার্স x এর হোল স্কয়ার হয়ে যাবে বাই 2, দ্যাট মিন্স হাফ tan ইনভার্স x এর হোল স্কয়ার। তো এইটা করে তারপরও লিমিট বসায় দেওয়া যায় যে 0 থেকে 1। তো এভাবে সাবস্টিটিউশনের ম্যাথগুলো এখানেও করে দেওয়া আছে, দেখে নিবে, তেমন নতুন কিছু এখানে নাই, জাস্ট ধরে নেওয়াটা, তারপর ডিফাইনাইট ইনডিফাইনাইট ইন্টিগ্রালটা করে তারপর ডিফাইনাইট ইন্টিগ্রালে বসিয়ে দিলে হবে। এখানেও সেরকমই করা হয়েছে, এই যে প্লাস সি দেওয়া হয়েছে, তারপরে এই যে লিমিটটা বসানো হয়েছে, এই যে 1/8 e⁴x² + 1 3 থেকে 6, এই যে লিমিটটা বসিয়ে দিলে যে মানটা পাবো সেটা আমাদের অ্যান্সার। এক্সারসাইজ এখানে আছে, জাস্ট এক্সারসাইজ গুলো আমি নেক্সট অ্যাসাইনমেন্টে দিব, নেক্সট অ্যাসাইনমেন্টে এখান থেকে কিছুটা ইনক্লুড হবে। তো সাবস্টিটিউশনের ব্যাপারে কোনো কোশ্চেন আছে কিনা? সাবস্টিটিউশন আগের মতোই করবা, জাস্ট লাস্টে এসে লিমিটটা বসিয়ে দিতে হবে, এটুকুই মেইন কথা। যদি কারো সাবস্টিটিউশন মেথড সম্পর্কে কোশ্চেন থাকে আমাকে করতে পারো। ওকে, আশা করি কোশ্চেন থাকার কথা না, কারণ এগুলো আমরা আগে করেছি। যাই হোক, এর পরের লেসন যেটা আছে আমাদের ডিফাইনাইট ইন্টিগ্রাল বাই পার্টস। তো আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রালের আমরা বাই পার্টস এর নিয়ম দেখেছি, যে ইউবি এর সূত্র যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করে করতে হয় কিভাবে। তো ইউবি এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেটার হয়, আমি যেটা প্রথমে বলেছি যে ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মতো পুরোটা করে নিব, তারপর লিমিট বসাবো। ওইটা সাবস্টিটিউশনের ব্যাপারে কথা ছিল, যে চাইলে অনেক সময় লিমিটটা চেঞ্জ করেও
করা যায়, যে এক্স এর জন্য যেটা টি যদি ধরে নিই, টি এর জন্য যে লিমিটটা পাই সেটাও বের করে করা যায়। বাট এই ক্ষেত্রে আমার বেটার হবে যে পুরো ইন্টিগ্রেশনটাই আমরা ইনডিফাইনাইটলি ইন্টিগ্রালি করে নিব, তারপর লিমিটটা বসিয়ে দেব। যেমন আমরা ফার্স্ট এক্সাম্পলটা গত ক্লাস মানে এই ক্লাসের শুরুতে দেখাইছিলাম, সেইটাই এখন হুবহু মানে সেই নিয়মটা অ্যাপ্লাই করব। যেমন এখানে এক্স ডিএক্স আছে, তো এখানে আমরা জানি যে কোনটাকে ইউ ধরতে হয় কোনটাকে ভি ধরতে হয়। আমি তোমাদের নিয়ম বলেছিলাম যে ই টু দি পাওয়ার এক্স কে অলওয়েজ ভি ধরতে হবে, আর এক্স হচ্ছে এখানে অ্যালজাব্রিক ফাংশন, এটাও ভি ধর এখানে মানে ইউ ধরতে হবে এক্স কে। তো সেই হিসাবে এখানে করতে হবে যে আমাদের যে সূত্রটা আমি দেখাইছিলাম যে ছিল, প্রথমে আমাদের অ্যালজাব্রিক ফাংশন ছিল, ট্যানজেন্টাল ফাংশন ছিল, তারপরে ওখানে সাইন এক্স কজ এক্স ছিল, সবার লাস্টে ই টু দি পাওয়ার এক্স ছিল, বা লগারিদম ফাংশন ছিল এর আগে। এগুলোকে আগে ইউ ধরতে হয় আর পরবর্তীতে ভি ধরতে হয়, ই টু দি পাওয়ার এক্স থাকলে সেটাকে ভি ধরতে হয়। বা এই সিকোয়েন্স যেটা ছিল, আমি ওখানে বেশ কিছুক্ষণ ওটা লিমিট সূত্রটা দেখিয়েছিলাম, সেইভাবেই করতে হবে। জাস্ট এখানে লাস্টে এসে লিমিটটা বসিয়ে দিতে হবে, যে মানটা পাবা ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মতো লাস্টে এসে ডিফাইনাইট ইন্টিগ্রালে সি না লিখে ওইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট আপার লিমিট লিখে বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসবে। এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, এখানে দেখো প্রত্যেকটাতে আবার মান ওই লিমিটে বসিয়ে দেওয়া হয়েছে। তো আমি তোমাদের বলবো যে লিমিটটা না বসিয়েই করবা, চাইলে লিমিট বসিয়েও করতে পারো যদি তোমরা পারো। তো এখানে তেমন কোনো নাই, কঠিন কিছু নাই, জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। এখানে প্রথমে ইন্টিগ্রেশন বাই পার্টস এর মাধ্যমে করবা ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মতো, তারপর লাস্টে সেখানে -1 থেকে 2 এই লিমিটটা বসাই দিলেই হয়ে যাবে। আমার এখানে ওইভাবে করা আছে কিনা একটু দেখি, বা প্রত্যেকটাই তো এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, দেখে নিবে একটু। এ থেকে বি, এ আর বি আছে, এখানে লিমিট আছে 0 থেকে π/2, টি tan sin t dt আছে। তো টি আছে আর sin t আছে, তো টি cos ভি ধরতে হবে এখানে যায় সাইন টি কে, আর টি ধরতে হবে ইউ কে। তো এইভাবে ধরে এই যে লিমিট দিয়ে এখানে লিমিট সহ করছে। তো আমি তোমরা লিমিট ছাড়া, প্রথমে লিমিট ছাড়া করে তারপর লিমিট বসাই করো, তাই সেটাই বেটার হবে। আর যদি কেউ এভাবে পারো সেটাও করতে পারো। যেমন এখানে ধরে নেওয়া হয়েছে প্রথমে ইউ ইজ ইকুয়াল টু এই যে ইউ ধরা হয়েছে টি কে, আর ভি ধরা হয়েছে সাইন টি কে। তো এইভাবে না ধরেও আমরা জাস্ট ইন্টিগ্রেশনের সূত্র বসাই দিলেই হয়ে যাবে, বসিয়ে দিয়ে করে নেবে, এটা তেমন কোনো কঠিন কিছু নাই। তো এই দুটা লেসন আমাদের বাকি ছিল, এই দুটা। তো আমাদের ইনডিফাইনাইট ইন্টিগ্রাল আর ডিফাইনাইট ইন্টিগ্রালে একই সূত্র, জাস্ট এখানে লাস্টে এসে মানগুলো চেঞ্জ হবে, এটাই হচ্ছে মেইন কথা। এটা জাস্ট তোমরা একটু দেখে নেবে। এখান থেকে আমি অ্যাসাইনমেন্ট তেমন একটা দিব না, মেইনলি আজকের লেসন যেটা আমার পড়ানোর সেটা আমি এইটা এর পরবর্তী লেসন যেটা আছে এই লেসনটা আমি আজকে পড়াতে যাচ্ছি তোমাদের। যেহেতু এর আগে ইন্টিগ্রেশন এরিয়া বাই ইন্টিগ্রেশন লেসন 25, এটা আমাদের আজকের ইন্টিগ্রেশনের লাস্ট ক্লাস, যেটা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন হিসাবে এটাই ব্যবহার করা হয়, যে ইন্টিগ্রেশনের মানে এরিয়া এরিয়া যে নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। এটা আমাদের মেইনলি মনে রাখলেই হবে, কারণ এটা আমাদের থেকে অ্যাসাইনমেন্ট আমাদের লাগবে। আর ডিফাইনাইট ইন্টিগ্রাল থেকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সো বাকি আগের লেসন যেটা আছে 23-24 দুটো আমার তেমন একটা ইম্পর্টেন্ট না। আর তেমন একটা ইম্পর্টেন্ট না বলতে এটা আমরা অলরেডি আগে করেছি, সেই হিসাবে আমরা এখানে নতুন যেটা দরকার এরিয়া বাই ইন্টিগ্রেশন, এটা আমাদের দরকার। ফাইন্ডিং এরিয়া অফ কার্ভস বাই ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে যে কোনো মানে কার্ভের এরিয়া নির্ণয় করতে পারি বা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সেই হিসাবে আমরা যে সূত্রগুলো ব্যবহার করব সেটা একটু জানতে হবে আমাদের। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ফাইন্ড দ্য এরিয়া বিটুইন দ্য কার্ভ y is equal to x into x minus 3 and the coordinates x is equal to 0 থেকে x is equal to 5। তো এখানে আমাদের বুঝতে হবে আমাদের কার্ভ দেওয়া আছে f of x is equal to বা y is equal to x into x minus 3, আর এখানে x এর লিমিটটাও দেওয়া আছে যে 0 থেকে 5 পর্যন্ত। তো আমাদের কার্ভ আঁকা শিখতে হবে।
যেমন এখানে দুইটা পার্ট আছে দেখো, এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি, যদি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বসাই, ইফ উই সেট ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, উই সে দ্যাট x into x minus 3 is equal to 0, so x is equal to 0 and x is equal to 3 দুইটা পয়েন্ট পাচ্ছি আমরা। এই যে কার্ভটা আছে, কার্ভটার মাধ্যমে দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে x is equal to 0 আর একটা পাচ্ছি x is equal to 3, এখানেই বসানো হয়েছে, হয় অথবা যদি বসাও তাহলে পাই x is equal to 0 অথবা x is equal to 3, কিন্তু আমাদের লিমিট দেওয়া আছে x is equal to 0 থেকে 5 পর্যন্ত, কিন্তু আমাদের ছবির মাধ্যমে বা আমাদের যে ফাংশনটা আছে সেখানে x এর মানটা পাচ্ছি 0 থেকে 3, তাহলে আমাদের টোটাল যে মানে এখানে ফাংশনটা হয়ে গেল সেটা 0 থেকে শুরু করে 3 পর্যন্ত একটা কার্ভ, আবার 3 থেকে শুরু করে 5 পর্যন্ত আরেকটা কার্ভ, দুইটা পার্ট x এর। তো সেই দুটাকে আমরা এবার ক্ষেত্রফল নির্ণয় করব। প্রথমে x 0 থেকে 3 পর্যন্ত দেখবো, আবার একটা দেখবো x 3 থেকে 5 পর্যন্ত, তারপর এই দুইটা যোগফল করে দিলে যে ক্ষেত্রফলটা পাবো সেটাই হবে আমাদের এটার ক্ষেত্রফল। তো দেখো এরিয়া a ইজ ইকুয়াল টু, আমাদের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন y dx, ইন্টিগ্রেশন y dx হচ্ছে আমাদের সূত্র। তো এর লিমিটটা হবে 0 থেকে 3, কারণ আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 0 আর x ইজ ইকুয়াল টু 3 পেয়েছি, তো সেই হিসাবে লিমিটটা x ইজ ইকুয়াল টু 0 আর x ইজ ইকুয়াল টু 3 হচ্ছে এই আপার লিমিট। আর y আমরা জানি y এখানে আছে x ইনটু x মাইনাস 3, যেটাকে গুণ করলে আমরা পাই x স্কয়ার মাইনাস 3x dx, এটা আমাদের সূত্র ইন্টিগ্রেশন y dx। y মানে হচ্ছে x ইনটু x মাইনাস 3, এখানে হুইচ ইজ x ইনটু x মাইনাস 3 কে যদি গুণ করি তাহলে পাই x স্কয়ার মাইনাস 3x, x স্কয়ার মাইনাস 3x dx, আর আমাদের এখানে লিমিটটা চলে আসলো 0 থেকে 3। তো এবার আমরা ইন্টিগ্রেশন করব দুইটা পার্ট, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে x কিউব বাই 3 আর মাইনাস 3 যেটা আছে x আছে এটাকে পাবো 3x স্কয়ার বাই 2, জাস্ট ইন্টিগ্রেশন। থার্ড ব্র্যাকেট দেওয়া আছে যেহেতু লিমিট আছে, এটা ডিফাইনাইট ইন্টিগ্রাল 0 থেকে 3। তো প্রথমে 3 বসাবো এই x এর জায়গায়, এই 3 করলে এটা আসবে, এবার সূত্রমতো মাইনাস, এরপর 0 বসাবো, 0 বসলে এটা আসবে। এরপর কাটাকাটি করলে বা ক্যালকুলেশন করলে আমরা পাবো 9 মাইনাস 27/2, যেটাকে ক্যালকুলেশন করলে পাবো মাইনাস 9/2, যেটাকে এটাকে লেখা যায় মাইনাস 4 সমস্ত হাফ, যেটাকে লেখা যায়, অথবা মাইনাস 9/2 লিখলেও হবে। তো এটা একটা পার্ট পাইলাম। এবার আমাদের লিমিট তো দেওয়া ছিল, দেখো খেয়াল করে এখানে অঙ্কের শুরুতেই দেওয়া ছিল অর্ডিনেটস আর x ইজ ইকুয়াল টু 0 থেকে 5, তো x ইজ ইকুয়াল টু 0 থেকে 3 নির্ণয় করছি, কারণ এখানে y ইজ ইকুয়াল টু 0 বসালে x এর দুইটা ইন্টারসেক্ট পয়েন্ট পাই, সে দুইটা পয়েন্ট হচ্ছে 0 আর 3, সেটা বের করলাম। এবার 3 থেকে 5 পর্যন্ত যেটা আছে সেটার জন্য বের করবো আবার ক্ষেত্রফল। Next, we need to calculate the area B between the curve x-axis and the ordinates x is equal to 3 থেকে 5। তাহলে এবারে x এর লোয়ার লিমিট হচ্ছে 3 এবং আপার লিমিট হচ্ছে 5, এই যে 3 5 y dx, এবং y এর মান আগের মতো x স্কয়ার মাইনাস 3x dx, আগের মতো। এবার যেমন 0 থেকে 3 ছিল ওটা, এবার 3 থেকে 5 হয়ে যাবে। ক্যালকুলেশন করব আগের মতো, এবার লোয়ার লিমিট বসবে 3, আপার লিমিট বসবে 5, এই ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এই সমস্ত 2/3। এবার এই যেটা পাইছি এ আর বি, এই দুটো যোগ করলে যেটা হবে টোটাল 13 সমস্ত 1/6 ইউনিটস, হুইচ ইজ দ্য মেইন টোটাল এরিয়া। তো টোটাল এরিয়া এভাবে নির্ণয় করা যায় যদি অর্ডিনেটস, তো এখানে যেহেতু তিনটা পাওয়া গেছে, তিনটার জন্য দুটো পার্টে বিভক্ত করে এ আর বি তে কনভার্ট করা হয়েছে। তো এটা एग्जांपल 1 ছিল। एग्जांपल 2 এখানে আছে, খেয়াল করে দেখো, ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ y is equal to x square plus x plus 4 where x and the x axis and the coordinates is x is equal to 1 এবং x is equal to 3। এখানে x is equal to 1 এবং x is equal to 3 লিমিট দেওয়া আছে। তো এখানে আমাদের x square plus x plus 4 is equal to 0, এই যে is equal to যদি y is equal to 0 বসাই তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের মানে কোনো রিয়েল এক্সিস পাওয়া, মানে এখান থেকে কোনো সমাধান আসে না। তো যেহেতু 1 আর 3 দেওয়াই আছে, তো ওইটাই আমাদের লিমিট থাকবে এক্ষেত্রে। দেখো এক্ষেত্রে লিমিট দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 থেকে 3, যেহেতু বের করা সম্ভব হয় না y ইজ ইকুয়াল টু 0 বসিয়ে কিছু, সো y মানটা এখানে 1 আর 3 যেটা দেওয়া আছে সেটাই থাকবে, x স্কয়ার প্লাস x প্লাস 4 dx, তো যেটা দেওয়া আছে y মানে এটা। এবার এটাকে ইন্টিগ্রেশন করে লিমিট বসাবে 1 থেকে 3 পর্যন্ত, এই যে 3 বসাবে প্রথমে, তারপর 1 বসায় ক্যালকুলেশন করলে যেটা এরিয়া চলে আসবে, যেমন এখানে এরিয়া চলে আসছে ইকুয়াল টু
20 সমস্ত 2/3 ইউনিটস অফ দ্য এরিয়া। তাহলে এটা এরিয়া পাওয়া গেল। তো এভাবে আমাদের যদি একটা কার্ভ থাকে সেটাকে এভাবে আমরা সলিউশন বের করতে পারি। যদি আমাদের একাধিক কার্ভ থাকে সেভাবে আমরা কিভাবে সলিউশন বের করব? ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য সেগমেন্ট কাট ফ্রম দ্য কার্ভ y is equal to x 3 - x বাই দ্য লাইন y is equal to x। এখানে দেখো একটা কার্ভ দেওয়া আছে 3x - x স্কয়ার, আর একটা লাইন দেওয়া আছে y is equal to x। এই দুইটাতে যে ছেদাংশ পাওয়া যায় সেইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমাদের দুইটা কার্ভ আছে, একটা আছে y is equal to 3x - x স্কয়ার। এক্স স্কয়ার যেটা আছে, এক্স স্কয়ারের গ্রাফ হয় সাধারণত এই যে এরকম, এটা মাইনাস এক্স স্কয়ার, যেহেতু 3x - x স্কয়ার, দ্যাট মিন্স মাইনাস এক্স স্কয়ারের গ্রাফটা হবে এরকম, মাইনাস এক্স স্কয়ার মানে 3x - x স্কয়ারের গ্রাফটা হবে এই যে উপরেরটা এটা। আর এখানে y is equal to x, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এই যে y is equal to x। তো এই দুটার মধ্যে ছেদাংশ হচ্ছে এই যে অংশটুকু, যেটুকু আমাদের দাগ দেওয়া আছে, কারক অংশ আছে, তো এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো দুইটা y is equal to একটা আছে 3x - x স্কয়ার, আর একটা আছে y is equal to x। তো এর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমাদের লিমিট দরকার আছে। দেখো এর দুইটা ছেদাংশ পাওয়া গেছে, এই যে একটা ছেদাংশ y is equal, এখানে 0, মূল বিন্দুতে একটা ছেদাংশ পাওয়া গেছে, আর এই p বিন্দুতে একটা ছেদাংশ পাওয়া গেছে। তো এই দুটার মান তো আমার জানা নাই বা দেওয়াও নাই, এই দুটা মান আমাদের বের করে নিতে হবে, ছেদাংশের মান। তো একটা আমরা জানি যে 0 0 বিন্দুতে ছেদ করছে, তার মানে x is equal to 0 যেটা আছে সেটা আমরা জানি, x is equal to 0 একটা ছেদ বিন্দু পাইছি, কিন্তু p বিন্দুতে x এর যে মানটা আছে সেটা কিন্তু আমাদের জানা নাই, এটা বের করতে হবে। এই যে we need to find first of all, এই যে এখানে বলা হচ্ছে the line y is equal to x goes through the origin and meets the curve y is equal to x into 3 - x at the point p. It is this point that we need to find first of all. তার মানে আমাদের এই পি পয়েন্টটা ফার্স্ট অফ অল নির্ণয় করতে হবে, কারণ আমাদের এখানে লিমিট দেওয়া নাই। একটা পয়েন্ট আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি যে 0 বিন্দুতে সেট করছে উভয় অংশ, বাট আরেকটা বিন্দু হচ্ছে পি, সেটা আমরা জানি না, সেটা অংশ নির্ণয় করতে হবে। দেখো at point p y coordinate of the both curve are equal, hence আমরা এখানে বলতে পারি যে এখানে y এর যে অংশটুকু আছে উভয় অংশ একই অংশতে ছেদ করতেছে, তাই না? কারণ এটা তো y অক্ষের উপরে আছে, x অক্ষ উপর নাই, y ইকুয়াল টু x আছে যেহেতু বলে দেওয়া আছে y is equal to x, আর একটা আছে y is equal to 3x - x স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 3x - x স্কয়ার is equal to x। এই যে 3x - x স্কয়ার is equal to x। তাহলে এই x টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাই 2x - x স্কয়ার is equal to 0। এটাকে থেকে x কমন নিলে x into 2 - x is equal to 0 পাই। তাহলে আমরা পাই x is equal to 0, আর একটা পাই 2 - x is equal to 0। তো 2 - x is equal to 0 এটা যদি বসাও তাহলে পাই x is equal to 2। তাহলে আমরা পেয়ে গেলাম আইদার x is equal to 0 এলস x is equal to 2। তাহলে x এর লিমিটটা আমরা পেয়ে গেছি 0 আর 2। 0 তো আমরা আগেই দেখেছি, আর 2 টা পেয়ে গেছি। তাহলে আমাদের দুইটা পয়েন্ট দরকার ছিল লিমিটের জন্য, 0 আর 2 পেয়ে গেছি। তাহলে আমাদের সূত্র এখন পাই 0 থেকে 2 y dx, 0 থেকে 2 y dx, এটা আমরা বসাবো। তাহলে 0 থেকে 2 y dx এর জন্য প্রথমে আমরা এই কার্ভের মান নির্ণয় করব। দেখো প্রথমটার জন্য, প্রথম যেটা আছে 0 থেকে 2 y dx, তাহলে y মানে হচ্ছে এখানে প্রথমটা এই যে x into 3 - x, এই যে x into 3 - x, এইটা বসালে আমরা একটা মান পাইলাম। আবার স্ট্রেট লাইনের জন্য এটা কার্ভের ক্ষেত্রফল পেয়েছি আন্ডার দ্য এরিয়া স্ট্রেট লাইনের এরিয়াটা হবে y dx। এই y dx মানে হচ্ছে x, এই যে x ছিল আমাদের y is equal to x ছিল, দুইটার জন্য বের করতেছি। প্রথমটা কার্ভের জন্য বের করেছি ক্ষেত্রফল, এবার আমরা স্ট্রেট লাইন যেটা ছিল y is equal to x এইটার জন্য ক্ষেত্রফল নির্ণয় করেছি, যেটার মান পেয়েছি 2 আর এটা পেয়েছি 3 সমস্ত 1/3। তো দা শেডেড এরিয়া ইজ, মানে আমাদের কার্ভ থেকে যদি আমাদের স্ট্রেট লাইনটা বাদ দিই তাহলে আমরা যে এরিয়াটা পাবো শেডেড এরিয়াটা পাচ্ছি। তো সেই শেডেড এরিয়াটার ক্ষেত্রফল হচ্ছে
যেটাকে এভাবেও বলা যায়, যদি প্রথমটা y1 হয়, এটাকে যদি y1 বলি, এইটাকে যদি y2 বলি, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র ছিল y1 মাইনাস y2 dx। সেটাই আমাদের মেইনলি সূত্র, y1 মাইনাস y2 dx। তাহলে y1 মাইনাস y2, তাহলে y1 এর মান পেয়েছি 3 সমস্ত 1/3 এবং y2 এর মান পেয়েছি 2। তো ক্ষেত্রফল নির্ণয় করলে এই দুটো বিয়োগফল যদি পাই তাহলে আমাদের শেডেড এরিয়ার ক্ষেত্রফল পেয়ে যাবে। এখানে ক্ষেত্রফল পেয়েছি 1 সমস্ত 1/3। এভাবে আমাদের যদি কর্তিত অংশের ক্ষেত্রফল চায়, এভাবে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখানে আরো এরিয়া দেওয়া আছে, যেমন finded the area of the first quadrant bounded by f of x is equal to 4x minus x square and the x axis। তো এখানে দুইটা কার্ভ দেওয়া আছে, একটা f of x is equal to 4x minus x square দেওয়া আছে, আর একটা আছে x axis। দুইটা দেওয়া আছে, তো আমাদের গ্রাফটা প্রথমে আঁকতে হবে। এখানেও আগের মতো এই একই গ্রাফ, দেখো 4x minus x square মানে মাইনাস x square এর গ্রাফটা সবসময় উল্টা কাপের মতো হয়। এই যে f of x is equal to 4x minus x square। আরেকটা আমাদের বলা হয়েছিল যে x axis, এই যে আমাদের x axis, এইটা হচ্ছে আরেকটা মানে গ্রাফ, দুইটা গ্রাফ। একটা হচ্ছে মানে এই যে x is equal to 0 বসাইলে যে গ্রাফটা হয় সেটা একটা, আরেকটা হচ্ছে 4x minus x square। তাহলে আমাদের এখান থেকে লিমিটটা বসাতে হবে। তাহলে আমাদের দুইটা বিন্দু পাচ্ছি, দেখো আমাদের এখানে এই একটা বিন্দু মূল বিন্দু, আর একটা হচ্ছে x is equal to 4, আমরা তো পেয়ে যাচ্ছি x is equal to 4, বাট ওটা আমরা কিভাবে করেছি দেখো, f of x is equal to একবার আছে 0, আর একটা আছে f of x is equal to 4x minus x square। তো আমরা পাচ্ছি কি 4x minus x square is equal to 0, কারণ f of x is equal to 0 মানে হচ্ছে y is equal to 0। সেখান থেকে আমরা পেয়ে গেছি, দেখো 4 মাইনাস এক্স স্কোয়ার, 4x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে যদি x কমন নাও, 4x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, আর একটা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা লোয়ার লিমিট পাচ্ছি x ইজ ইকুয়াল টু 0, আপার লিমিট পাচ্ছি x ইজ ইকুয়াল টু 4। এবার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। লোয়ার লিমিট আর আপার লিমিট তো পেয়ে গেছি, 0 আর 4। তো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের এখানে সূত্র হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার। আর একটা যেহেতু ইজ ইকুয়াল টু মানে 4x মাইনাস এক্স স্কোয়ারের জন্য এই যে লিমিটটা করা হয়েছে পুরোটা করে 32/3 আসছে। আর এরিয়া বাই দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট অফ দ্য কার্ভ 4x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 32 - 3। যেহেতু এখানে মাইনাস 0 করা হয়েছে কারণ আমাদের একটাই কার্ভ হয়েছে, কারণ এখানে আরেকটা যে কার্ভ আছে সেটা তো আমাদের এই যে এই অংশটা রেখাটা, এটা তো আর আমাদের বের করতে হবে না, কারণ y is equal to 0 একটা, এখানে দুইটা কার্ভ আছে, y is equal to 0 আর একটা আছে y is equal to 4x minus x square। তো y is equal to 0 এটা তো গ্রাফ আমাদের জানি যে y is equal to 0 গ্রাফ হচ্ছে এই যে x অক্ষ বরাবর মূল বিন্দুতে থাকবে। তো এটা রান আমার নির্ণয় করার কিছু নাই, শুধুমাত্র এই কার্ভটার জন্যই বের করে নিলাম। মেইন কাজ হচ্ছে এখানে লিমিট বের করা, যেমন x is equal to 0 আর x is equal to 4 পেয়েছি সেটা। এখানে দেখো এক্সাম্পল, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন ইনক্লোজড বাই দ্য ফলোইং কার্ভ। এখানে y1 দেওয়া আছে e টু দি পাওয়ার x, y2 আছে x স্কয়ার মাইনাস 1 এবং x এর লিমিট দেওয়া আছে x ইজ ইকুয়াল টু -1 এবং x ইজ ইকুয়াল টু +1। প্রথম আমাদের স্ট্রেট দ্য গ্রাফ আঁকতে হবে। আমাদের y1 আছে e টু দি পাওয়ার x, দেখো e টু দি পাওয়ার x এর গ্রাফ হচ্ছে এই যে y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x এর গ্রাফ হচ্ছে এইটা। আরেকটা আছে x স্কয়ার মাইনাস 1, এই যে দেখো আরেকটা গ্রাফ হচ্ছে x স্কয়ার মাইনাস 1, যেহেতু x স্কয়ার মূল বিন্দু দিয়ে যায় তো -1 যেহেতু আছে তাহলে -1 এ চলে গেছে, x ইজ ইকুয়াল টু -1 পয়েন্টে। তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে এই ইনক্লোজড অংশটুকু। এখানেও সেভাবে করে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নেবে। এখানে লিমিট যেহেতু দেওয়া আছে -1 থেকে +1, তো আমরা জানি যে -1 আমাদের সূত্র হচ্ছে y1 মাইনাস y2 dx। এখানে y1 হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস y2 হচ্ছে এইটা y স্কয়ার মাইনাস 1, আর লিমিট দেওয়া আছে -1 থেকে 1। বসাইলেই এখানে দুইটা e টু দি পাওয়ার x মাইনাস x স্কয়ার প্লাস 1 এই পুরোটার ইন্টিগ্রেশন করতে হবে, তিনটা পার্টে বিভক্ত হয়ে যাবে। একটা তো e টু দি পাওয়ার x পাচ্ছি, আরেকটা পাচ্ছি x³/3, আবার এ 1 কে করলে x পাচ্ছি, আর এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে -1 থেকে 1 হয়ে যাবে। তারপর এখানে ক্যালকুলেশন করলে যেটা মান পাওয়া যাবে, এই যে এটা মান পাওয়া গেছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো এভাবে চাইলে ইনক্লোজড বাই দ্য এরিয়া মানে আমরা দুইটা তিনটা গ্রাফের একসাথে গ্রাফ নির্ণয় করতে পারি। এখানে এক্সারসাইজে আছে, এখান থেকে আমি হয়তো বা দুইটা তোমাদের দিব অ্যাসাইনমেন্টে, নেক্সট অ্যাসাইনমেন্টে।
তো এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস আমরা শিখলাম। একটা শিখলাম আমাদের একাধিক কার্ভ থাকলে তার যে যেটুকু অংশ কমন থাকে সেটুকুর ক্ষেত্রফল নির্ণয় করা। আর একটা দেখলাম যে একটা গ্রাফ মানে একটা কার্ভ দেওয়া আছে তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য নির্ণয় করা। তো এই দুটাই আমাদের মেইন কাজ ছিল আজকের লেসনে। এই মেইন এই দুটা জিনিস শেখানোই আমার উদ্দেশ্য ছিল, যে আমাদের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন ছিল স্যার, আর কয়টা অ্যাসাইনমেন্ট দিতে হবে স্যার? 7 নাম্বারটা তো স্যার আহ, আপনি পোর্টাল ওপেন করেছেন। হ্যাঁ, এটা আজকের লাস্ট। আমি প্রথমেই ক্লাসের শুরুতে বলেছি যে আজকের যে ক্লাসটা আছে আর নেক্সট যে ক্লাসটা নেব এটার উপরেই ফাইনালি একটা অ্যাসাইনমেন্ট যাবে 8 মার্কসের। তোমাদের টোটাল 50 মার্কসের যে অ্যাসাইনমেন্ট ফাইনালি আমি নিব, একটা অ্যাসাইনমেন্টই বাকি আছে আর, সেটা দিলেই তোমাদের শেষ হয়ে যাবে। স্যার তাহলে ফাইনাল এক্সামের যে ডেটটা পড়বে স্যার, তখন হচ্ছে কি আমরা 10 মার্কের জন্য কিছু অ্যাটেন্ড করবো এরকম কি, নাকি স্যার এক্সাম দিতে হবে না? 10 মার্কস ফাইনাল পরীক্ষা আমার অ্যাটেন্ড, তোমাদের মার্কের যেটা বাকি আছে আমি সেটা সেই হিসাব দেখেই করব। আমার বাকি আছে কি কোনো মার্ক এর করার? স্যার অ্যাসাইনমেন্ট 3 থেকে শুরু হয়েছিল তোমাদের, তাই তো? জি স্যার। তোমাদের এখানে 3 থেকে শুরু হলে, আচ্ছা আমি এটা সম্পর্কে তোমাদের আলোচনা করব। যেহেতু আমাদের হাতে যে মার্কটা আছে সেটা নিয়ে আমি করব। যদি আমার অ্যাসাইনমেন্ট লাগে আমি অ্যাসাইনমেন্ট হয়তো দিব, আর যদি মনে করি যে অ্যাসাইনমেন্ট না দিই তাহলে ওই বাকি যে 8 মার্কস আছে সেটা আমি ফাইনালি তোমাদের জন্য যেটা আমি তোমাদেরই করব। সেটা আমি জাস্ট মনে করো যে অ্যাসাইনমেন্ট একটা যেটাই হবে আর একটাই হবে, হয় অ্যাসাইনমেন্ট হবে না হলে সেটা ক্লাস টেস্ট হবে, যেটা তোমাদের ফাইনালি পরীক্ষার ডেট পড়বে সেটাই। এখন থেকে যা আমি ক্লাস নিব সেটা থেকে একটা জিনিসই হবে, হয় যদি অ্যাসাইনমেন্ট নিই সেটা হয় অ্যাসাইনমেন্ট হবে, অথবা হয় যদি আমি ক্লাস টেস্ট নিই সেটা ক্লাস টেস্ট হবে, বাট একটা জিনিসই বাকি থাকবে আর শুধু। ঠিক আছে? স্যার মানে 8 নাম্বার যেটা আসবে স্যার হ্যাঁ, ওটা 8 একটাই। নাম্বার যেটা আসবে হয় আমি চাইলে সেটা অ্যাসাইনমেন্টও নিতে পারি অথবা ক্লাস টেস্টও নিতে পারি। যেহেতু তোমাদের ফাইনালি একটা ক্লাস টেস্ট বলতে যে তোমাদের যে একটা পরীক্ষার ডেট দেওয়া হয় অফিসিয়ালি, সেই ডেটে সেটা আমি নিব আর কি। ঠিক আছে? স্যার আর অ্যাসাইনমেন্টই দিয়েন স্যার, আচ্ছা, ক্লাস সেটা টেস্ট আমি দিয়েন না। মানে তোমাদের কোঅর্ডিনেটর ম্যাডামের সাথে একটু কথা বলতে হবে, যেহেতু সেটা নেওয়ার কোনো বাধ্যবাধকতা থাকে কিনা। যদি না থাকে তাহলে আমি অ্যাসাইনমেন্টই দিব, যেটা আমি মানে যেহেতু আমার অ্যাসাইনমেন্ট নিলেই বেটার হবে, কারণ তোমরা সেটা প্র্যাকটিস করতে পারবে। আর যদি মনে করো যে কোনো বাধ্যবাধকতা থেকে থাকে যে না একটা পরীক্ষা নিতেই হবে, তাহলে আমি সেটাকে ওই ওই যে ওই দিনে যে ক্লাস টেস্ট বা যেটাকে বলা হয় যে ক্লাসে বসে যে নির্দিষ্ট আমি কয়েকটা লেসন দিয়ে দেবো, ওই লেসন আগেই বলে দিব, সেই লেসনের উপর তোমাদের হয়তো বা দুইটা কোশ্চেন দিলাম, সেটাও হতে পারে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, আজকের লেসন এ পর্যন্তই। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। আহ, আর আমাদের অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা শেষ করতে থাকো। বাকি বাকি যে একটা ব্যাপার আছে ওই জিনিসটা সম্পর্কে একটু পরেই না হলে আলোচনা করি, কারণ ওটা যেহেতু আমাদের হাতে সময় আছে। ওকে, সবাই আইডি গুলো দিয়ে দাও। যেহেতু আমি অ্যাটেন্ডেন্সের ব্যাপারে প্রথমেই বলেছি যে অ্যাটেন্ডেন্সের 20 মার্ক, যারা রেগুলার ক্লাস করেছো তাদের তো 50 মার্কসের মানে ভালোই পাবা সেখানে। আর যদি যারা মানে মিস করেছো তাদের মার্কটা সেভাবেই হবে, কারণ প্রত্যেকটা ক্লাসেই কিন্তু মার্ক অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মার্ক হবে, কারণ 20টা ক্লাস আমরা কিন্তু নিও নাই। স্যার আমাদের কিন্তু হচ্ছে পরে অ্যাটেন্ড করেছিলাম স্যার আমরা। হ্যাঁ, ওটা আমি হিসাব আছে, আমি আমার এখানে যেখানে ক্লাসগুলো আছে সেগুলো হিসাব আছে, আমি দেখে নেব সেই অনুসারে। জি স্যার, মানে আমাদের তো পরে হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে স্যার, এই জন্য বলছিলাম যে ওরা তো আগে ক্লাস করেছে কয়েকটা স্যার, কারণ আমাদের তো হ্যাঁ, ফার্স্ট দিকে 21 পারমিশন দেয়। ব্যাচের তোমরা আছো মনে হয় দুইজন, জি স্যার। তাদেরটা আমি দেখেছি, সেটা সমস্যা নাই। আমি ইসা আছে, আমার সমস্যা নাই। জি স্যার। আর স্যার আমাদের যে যেগুলো অ্যাসাইনমেন্ট হয়েছে স্যার ওগুলোর মার্কস হ্যাঁ, যদি দিয়ে দিতেন স্যার, তাহলে আমরা বুঝতে পারতাম অ্যাকচুয়ালি আমাদের কন্ডিশনটা কি স্যার। কন্ডিশন বলতে আমার এখনো আসলে দেখা হয় না, এই জন্য যে আমি 20 তারিখ পর্যন্ত একটু ব্যস্ত থাকবো, কারণ তোমাদের ওই কিছু আবার তোমাদের কি বলে ওটা ব্যাকলগের কিছু রেজাল্ট আছে, যেটা মানে গত মানে সামনে 3-4 দিন ওটা নিয়ে ব্যস্ত থাকবো।
আমি এরপরে তোমাদেরটা রেজাল্ট দিয়ে দেবো আস্তে আস্তে, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট সবগুলো হয়ে গেছে, একটা বাকি আছে, আমি দিয়ে দেবো সামনের উইকেই দেওয়া শুরু করবো আমি তোমাদের দেখে এটা। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আচ্ছা, সবাই আইডি দিয়ে লিভ নিতে পারো আজকে ক্লাসে পর্যন্ত। ভালো থাকো সবাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।